আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যারা আজকে লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটি সেশন, আরো একটি লাইভ নিয়ে উপস্থিত হয়েছে। আমার সাথে যুক্ত রয়েছেন একজন কনসালটেন্ট ডক্টর মুসাব্বির আহমেদ খান, ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, সালাম কনসালটেন্ট ইনসাফ বারাক হাসপাতাল। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম। তো আমরা স্যার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো এন্ডোস্কোপি ও ক্লোনোস্কোপি পরীক্ষা কেন প্রয়োজন। ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা এই অনুষ্ঠানের আজকে ৭৩তম পর্বে আমরা আমাদের স্যারকে নিয়ে উপস্থিত হয়েছি। স্যার আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আমরা এন্ডোস্কোপি ক্লোনোস্কোপি করতে চাই, এন্ডোস্কোপি বা ক্লোনোস্কোপি জিনিসটা কি? এই দুইটার মধ্যে পার্থক্য কি? যদি একটু স্যার আপনার মতো করে একটু বলেন। ধন্যবাদ জনাব এইচ.এম. দুলাল সাহেব। আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আহ, রোগীদের এবং সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এন্ডোস্কোপি কোলোনোস্কোপি দুটি পরীক্ষা, একাধারে পরীক্ষা এবং এর মাধ্যমে চিকিৎসাও সম্ভব। এটি একটি সর্বাধুনিক পদ্ধতি। পেটের, বিশেষ করে আমাদের খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্রের একটা অংশ, বৃহদান্ত্র, এই অংশগুলো আমরা পরীক্ষা করতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে পারি। এই পদ্ধতিটি অন্যান্য যে পদ্ধতিগুলো আছে তার সাথে সহায়ক এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে একমাত্র পরীক্ষা। এন্ডোস্কোপি পরীক্ষা হচ্ছে আমরা মুখগহ্বরের মধ্য দিয়ে একটি ক্যামেরাযুক্ত নল, একটা ফ্লেক্সিবল নল, নমনীয় নল আমরা প্রবেশ করিয়ে পেটের অভ্যন্তরে দেখি। কোলোনোস্কোপি পরীক্ষা একই রকম, কিন্তু সেটা পাইপথ দিয়ে করা হয়। এই সংক্ষেপে এতটুকু। সংক্ষেপে আমরা স্যার আলোচনা করব। স্যার পার্থক্য আমরা শুনলাম, কাদের এই পরীক্ষাটা প্রয়োজন হয় বা কোন মানুষের কি লক্ষণ দিলে এই এন্ডোস্কোপি করব আর কি লক্ষণ দিলে আমাকে ক্লোনোস্কোপি করতে হবে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। এন্ডোস্কোপি পরীক্ষার বেশ কিছু মেডিকেল কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে, যদি আপনার দীর্ঘদিনের গ্যাসের সমস্যা হয়, বিশেষ করে ওষুধে ভালো হচ্ছে না, অথবা যাদের বয়স বেশি, তার সাথে যদি বমি হয় যেটা ওষুধে কন্ট্রোল হচ্ছে না, রক্ত বমি হয়, যদি আপনার রক্তশূন্যতা দেখা দেয়, যদি আপনার ওজন কমে যায়, সেই ক্ষেত্রে এন্ডোস্কোপি একটা অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। ক্লোনোস্কোপি তেমনই, আপনার যদি কোষ্ঠকাঠিন্য হঠাৎ হয়, অথবা হঠাৎ ডায়রিয়া হয় যেটা ওষুধে ভালো হচ্ছে না, এছাড়া পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, আপনার ওজন কমে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে কোলোনোস্কোপি প্রয়োজন হতে পারে। তো আমরা স্যার এই প্রশ্নগুলোর লক্ষণ আমরা শুনলাম। তো গ্যাস্ট্রিক রোগীদের কি সবসময় এন্ডোস্কোপির প্রয়োজন হয়? না, নট নেসেসারিলি। আপনার গ্যাস্ট্রিকের রোগ সাধারণত আমাদের ওভার দ্য কাউন্টার যেসব ওষুধ পাওয়া যায়, মানে ফার্মেসি গেলে যেসব ওষুধ পাওয়া যায়, সেসব ওষুধে সাধারণত ভালো রেসপন্ড করে। তবে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আমি যে কিছুক্ষণ আগে কারণগুলো বললাম, গ্যাসের ব্যথার সাথে যদি এই লক্ষণগুলো থাকে, যদি বিশেষ করে আপনার রক্ত বমি হয়, অথবা ওষুধে ভালো হচ্ছে না এমন হয়, সে সাথে ওজন কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে এন্ডোস্কোপি অবশ্যই প্রয়োজন। এছাড়া স্বাভাবিক ক্ষেত্রে সাধারণত প্রয়োজন হয় না। তবে আমরা বলে থাকি যাদের বয়স বেশি, বিশেষ করে 50-এর উপরে, তাদের যদি গ্যাসের সমস্যা নতুন করে হয়, সেই ক্ষেত্রে এন্ডোস্কোপি করে নেওয়া ভালো। পাঠ্যপুস্তকে এরকমই বলা আছে। তো স্যার আমরা আজকে মানে গ্যাস্ট্রিকের আমরা বিষয়ে এন্ডোস্কোপির কথা শুনলাম। তো স্যার ক্লোনোস্কোপি এটা ক্যান্সার শনাক্তকরণে কতটুকু সাহায্য করতে পারে? অনেক অনেক সাহায্যকারী। ক্যান্সার শনাক্তকরণ কি, ক্যান্সার হয়ে গেলে শনাক্তকরণ এই কোলোনোস্কোপির মাধ্যমে সেই অংশ থেকে আমরা বায়োপসি নিতে পারি এবং বায়োপসি নিয়ে ক্যান্সারের ধরন নির্দেশ করতে পারি, কারণ সেটার উপর আপনার চিকিৎসা নির্ভর করবে। এছাড়াও ক্যান্সার হওয়ার পূর্ববর্তী অবস্থা, ধরেন আপনার ওখানে কোনো পলিপ থাকলো, অথবা কোনো ল্যাটারালি স্প্রেডিং টিউমার, যেগুলো পরবর্তীতে ক্যান্সারে রূপান্তর হতে পারে,
পারে, সেই অংশগুলো যদি আমরা আগে দেখে ফেলতে পারি, নির্ণয় করে ফেলতে পারি এবং সেটা এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমেই সেগুলো রিমুভ করা সম্ভব, তাহলে একটা বড় ধরনের ক্যান্সারের সম্ভাবনা থেকে আপনারা রোগীরা বেঁচে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কোলোনোস্কোপি একটা যুগান্তকারী ব্যাপার। উন্নত বিশ্বে এই জন্য কোনো লক্ষণ ছাড়াই একটা নির্দিষ্ট বয়সের পরে রুটিন স্ক্রিনিং কোলোনোস্কোপির ব্যবস্থা আছে, যেখানে একটা বয়সের পরে সবাই কোলোনোস্কোপির মধ্য দিয়ে যেতে হয়, কারণ এটা একটা ইজিলি প্রিভেন্টেবল ক্যান্সার এবং যেহেতু এটা খুব সহজে আহ, নির্ণয় করা যায় এবং ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য এটা অত্যন্ত জরুরি এবং উন্নত বিশ্বে বিশেষ জনপ্রিয় একটা পরীক্ষা। জি, ধন্যবাদ। আমরা ইনসাবারক হাসপাতাল স্বাস্থ্য কথা লাইভে যুক্ত রয়েছি। যারা আমাদের আজকে লাইভ দেখছেন, অবশ্যই আপনারা অনলাইনেও প্রশ্ন করতে পারেন এবং আজকে রেকর্ডেড লাইভ হয়তো এখন অনেকে অনেক কাজে ব্যস্ত রয়েছেন, অবশ্যই আপনারা লাইভে দেখবেন। আপনাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টসে আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতেও যদি আপনারা রেকর্ডেড লাইভ দেখেন অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমরা স্যারের কাছ থেকে উত্তর জেনে আপনাকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। তো স্যার, আমরা এন্ডোস্কোপি নিয়ে আরো একটা প্রশ্ন করতে জি, চাই। অবশ্যই। এন্ডোস্কোপি করতে কত সময় লাগে? হ্যাঁ, এন্ডোস্কোপি করতে খুব বেশি সময় লাগে না। আপনার এন্ডোস্কোপি করতে ৪ থেকে ৫ মিনিট সময় যথেষ্ট। বিশেষ করে যদি আমরা রোগীকে সজ্ঞানে করি। যদি অজ্ঞান করা হয় সেক্ষেত্রে হয়তো ১০ মিনিটের মতো সময় লাগতে পারে। তবে যদি অজ্ঞান ছাড়া করা হয় সেক্ষেত্রে খুব সহজেই ৪ থেকে ৫ মিনিটের মধ্যে পরীক্ষাটি সমাধান হয়ে যায়। অবশ্য ক্লোনোস্কোপি কোলোনোস্কোপি করতে একটু বেশি সময় লাগে, কারণ কোলোনোস্কোপিতে আরো একটু বড় অংশ দেখা হয় এবং এটা একটু ডিফিকাল্ট প্রসিডিওর। এই কারণে এতে একটু সময় লাগে, কিন্তু সেটাও আপনার ২০ মিনিট থেকে ৪০ মিনিটের মধ্যে সাধারণত হয়ে যায়। স্যার, এন্ডোস্কোপি এবং ক্লোনোস্কোপি এই দুইটা করতে কি কি প্রস্তুতি নিতে হয়, এই বিষয়টা যদি একটু স্যার বলেন। এন্ডোস্কোপির জন্য সাধারণভাবে শুধুমাত্র খালি পেটে থাকলেই চলবে। খালি পেটে মানে ওভারনাইট ফাস্টিং আমরা যেটা বলি, ৮ থেকে ১০ ঘন্টা খালি পেট থাকলে সাধারণত যথেষ্ট হয়। কোলোনোস্কোপির ক্ষেত্রে অতিরিক্ত প্রিপারেশন যেটা লাগে সেটা হচ্ছে আমরা রোগীদেরকে তাদেরকে ল্যাক্সেটিভ জাতীয় ঔষধ, যেটা খেলে তার পায়খানা হবে বারংবার, অন্তত ১০ থেকে ১২ বার পায়খানা হয়ে একদম পেট পরিষ্কার হয়ে যাবে, তারপরে কোলোনোস্কোপি করার সুযোগ হয়। সেখানে একটা অতিরিক্ত প্রস্তুতির ব্যাপার আছে। এছাড়া কোলোনোস্কোপির পূর্ববর্তী ৩ দিন আমরা রোগীদেরকে উপদেশ দেই যাতে তারা কোনো রেড মিট, গরু, খাসি এবং শাক সেগুলা পরিহার করতে, এবং সেই সাথে কিছু পায়খানা হওয়ার জন্য কিছু ওষুধ দেই। তাছাড়া কোলোনোস্কোপি যেদিন হবে সেই দিন প্রত্যুষে সকালবেলায় আরো একটু অতিরিক্ত ওষুধ বা স্যালাইন আমরা দেই, যাতে করে তার বারংবার পায়খানায় পেটটা পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে পেট যত পরিষ্কার হবে কোলোনোস্কোপি পরীক্ষা তত ভালো হবে। স্যার, অনেক সময় ভয় পায়, একটা ভয় বিষয় যে ব্যথা স্বাভাবিক, স্বাভাবিক, এন্ডোস্কোপিতে বা স্বাভাবিক, ক্লোনোস্কোপিতে ব্যথা লাগে কিনা, এই স্বাভাবিক। এই ব্যথা সম্পর্কে স্যার কি বলবেন? কোলোনোস্কোপি, এন্ডোস্কোপিতে খুব বেশি ব্যথা সাধারণত লাগে না। যারা এই এই দুটি পরীক্ষা করতে এক্সপার্ট, তারা সাধারণত সেই পরিমাণ স্কিল রাখেন যে রোগীকে ন্যূনতম কষ্টের মধ্যে দিয়ে এই পরীক্ষাগুলো সমাধান করতে। এন্ডোস্কোপির ক্ষেত্রে গলায় নল গেলে একটু অস্বস্তি হতে পারে, কিন্তু যদি রোগী ইনস্ট্রাকশন ফলো করেন সেক্ষেত্রে কষ্ট খুবই সামান্যই। আর তিনি যদি এতেও বেশি ভয় পান তাহলে ঘুম পাড়িয়ে বা অজ্ঞান করেও করার ব্যবস্থা আছে। কোলোনোস্কোপিতে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি যাতে তার ব্যথা নিয়ন্ত্রণে বা একদম না পায়। আচ্ছা, তো এন্ডোস্কোপি ক্লোনোস্কোপির ক্ষেত্রে কাদেরকে আমরা অজ্ঞান বা ঘুম পাড়ানোর প্রয়োজন রয়েছে বা আপনারা পরামর্শ দেন? আমরা প্রয়োজন পরামর্শ দেই যে অজ্ঞান ছাড়াই করতে। তবে রোগী যদি একদমই ইতস্তত করে, যদি সে মনে করে যে সে এই পদ্ধতির মধ্য দিয়ে সজ্ঞানে যেতে সাহস পাচ্ছে না, সেক্ষেত্রে করার সুযোগ আছে। সেক্ষেত্রে তার যদি অ্যানেস্থেটিক ফিটনেস থাকে, তার রক্তের বিভিন্ন পরীক্ষা, বুকের ইসিজি ইত্যাদি যদি অনুকূলে থাকে, তাহলে এটা সহজেই সম্ভব। এটা মোটেও কঠিন না। তো স্যার, এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আহ, রোগী কতক্ষণ পর সাধারণত স্বাভাবিক হতে পারবে আর কি? অজ্ঞান ছাড়া যদি করা হয় তাহলে তো ইমিডিয়েটলি আফটার দি প্রসিডিউর সে তার খাবার গ্রহণ করতে পারবে, তার যে কাজ সেটা সমাধান করতে পারবে। তো যদি অজ্ঞান হয় তাহলে সিডেশনের প্রভাবটা যাওয়া পর্যন্ত সেটা সাধারণত ১ থেকে ২ ঘন্টা
আমরা রোগীকে একটু অবজারভেশনে রাখি। তো স্যার এই এন্ডোস্কোপি, কোলোনোস্কোপির মধ্যে কোনো ঝুঁকি রয়েছে কিনা মানুষের প্রাণহানি বা অন্য কোনো বিষয়ে? যে কোনো আমরা রিসেন্টলি তো একটা ঘটনাও দেখেছি। রিসেন্টলি ঘটনাগুলো কিন্তু সবই আপনার অ্যানেসথেসিয়া সংশ্লিষ্ট। হ্যাঁ, এজন্য আমরা অ্যানেসথেসিয়া ছাড়াই পছন্দ করি। এর মধ্যে একটা তো ছিল অ্যানেসথেসিয়ার ওষুধের ঝামেলা ছিল। হুম, হুম, সেটার জন্য তো ডাক্তার বা অন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা যন্ত্রপাতির দায় সামান্য। হুম, তবে অ্যানেসথেসিয়ার যে সাধারণ ঝুঁকিগুলো আছে সেটা আছে। তবে আমরা তো এই অজ্ঞান করার ক্ষেত্রে পরিপূর্ণ অজ্ঞান করি না। এটা ফুল অ্যানেসথেসিয়া নেয়া। এইটা আপনি বলতে পারেন ঘুম পাড়ানো। ঘুম এটা পাড়ানো। রোগী নিজের শ্বাস নিজে নেবেন এবং খুব অল্প সময়ের মধ্যে উনি জ্ঞান ফিরে পাবেন। এজন্য আমরা ঝুঁকি এড়াতে অ্যানেসথেসিয়ার পূর্বে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নেই। যে রোগীর ঝুঁকি থাকে সেটা আমরা পরামর্শ দেই যে অ্যানেসথেসিয়া ছাড়া করতে। জি। স্যার আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই যে অ্যা আমরা এটা কোন বয়সের মানে রোগীদের জন্য এই পরীক্ষাটা প্রযোজ্য বা এটা কি সবাই করতে পারবে কিনা? হ্যাঁ, এটা তো যেকোনো বয়সেরই মানুষের প্রয়োজন হতে পারে। আমরা অনেক সময় ছোট বাচ্চাও পাই যারা পয়সা খেয়ে ফেলে, পিন খেয়ে ফেলে। তো তাদের টেন্ডোস্কোপির মাধ্যমে সেগুলো পেট থেকে বের করতে হয়। তো সেখানে তো আর বয়সের বালাই নেই। আমরা আ ৯৪ বছর, ১০০ বছরের পুরুষ, মহিলা নির্বিশেষে প্রয়োজন মাফিক এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি পরীক্ষা করতে পারি। এটাতে বয়সের কোনো বাদ নেই। মানে যন্ত্রের ভিন্নতা আছে। সেটা। বাচ্চাদের এন্ডোস্কোপিক মেশিন আলাদা। সেটা আছে। তবে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। স্যার অনেকেই বলে যে যারা ডায়াবেটিকস রোগী বা হার্টের রোগী তাদের এটা করতে একটু সতর্ক থাকতে হয়। এই অবশ্যই। বিষয়টা একটু যদি আপনি বুঝিয়ে বলেন। অবশ্যই যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে আমরা সতর্কতা অবলম্বন করি। প্রয়োজনে আমরা হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকি। তাদের অনুমতি সাপেক্ষেই আমরা এই পরীক্ষাগুলো করে থাকি। স্যার আমরা এই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় আরেকটা কথা স্যার যেটা যারা ডায়াবেটিক রোগী, ডায়াবেটিস রোগী যারা সাধারণত ডায়াবেটিসের ওষুধ খান অথবা আপনার ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিয়ে থাকেন, এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি পরীক্ষার জন্য যেহেতু খালি পেটে বা অভুক্ত অবস্থায় থাকতে হয় সেক্ষেত্রে আমরা সেদিনকার ডায়াবেটিসের ঔষধ বা ইনসুলিনের ডোজটা পরে নিতে বলি, পরীক্ষার পরে নিতে বলি। এই একটা আপনার উল্লেখযোগ্য পরিবর্তন। স্যার এই হুম, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি করে শরীরের কোনো ক্ষতি হতে পারে কিনা? না, মেজর ইনজুরি কোনো ক্ষতি? ক্ষতির সম্ভাবনা খুব কম। আ সারা বিশ্বতেই আপনার এন্ডোস্কোপির ক্ষেত্রে কমপ্লিকেশনের সম্ভাবনা সাধারণত ১০,০০০ জনে ১ জন। কোলোনোস্কোপিতে ১০,০০০ জনে ৫ জন। তো এটা খুবই রেয়ার এবং অ্যা আ কোনো সংখ্যা নাই বললেই চলে। যদি এক্সপার্ট হ্যান্ড এ করা হয় এবং ভালো মেশিনের মাধ্যমে করা হয়, ঝুঁকির সম্ভাবনা নাই বললেই চলে। আ একজন সুস্থ মানুষ স্বাভাবিকভাবে শুধু স্বাস্থ্য পরীক্ষার জন্য, নিজের ক্লোনকে পরীক্ষা করার জন্য বা নিজের শরীরকে পরীক্ষা করার জন্য কি এই পরীক্ষাটা কি করার কোনো আমি তো আগেই বললাম দুলাল সাহেব যে আমাদের উন্নত বিশ্বে কিন্তু একটা বয়সের পরে হ্যাঁ, আপনার এই কোলোনোস্কোপি করার রীতি আছে। হ্যাঁ। কারণটাও বললাম, কারণ এখানে ক্যান্সার বা অন্য কোনো অসুখ আগে ধরা যায়, সেই ক্ষেত্রে তড়িৎ ব্যবস্থা নেওয়া যায়। আপনারা ধারণা করতে পারেন যে আপনার যদি ক্যান্সার হয় এবং সেটা ছড়িয়ে যাওয়ার পরে যদি ধরা পড়ে সেক্ষেত্রে চিকিৎসা অত্যন্ত জটিল হয়ে যায়। চিকিৎসা জটিল, ব্যয়বহুল এবং ফলাফলও আশানুরূপ হয় না অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যদি আমরা আগে ধরতে পারি এবং আ আ খাদ্যনালী, পরিপাকতন্ত্রের ক্যান্সার ধরার এই দুটো পরীক্ষা অত্যন্ত আ ভালো এবং রোগ নির্ণয় সহজে করা যায়, তাড়াতাড়ি ধরা যায়। সেক্ষেত্রে সে অনুযায়ী তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা যায় এবং রোগী ভালো থাকে। স্যার এই পরীক্ষাটা করতে কি পরিমাণ খরচ হতে পারে বা এটা মানুষের দোরগোড়ায় কিনা? এই একটা হ্যাঁ, প্রশ্ন। এটা তো যেহেতু যন্ত্রগুলো একটু ব্যয়বহুল, সেই ক্ষেত্রে বিভিন্ন অ্যাম আ প্রাইভেট হাসপাতালে বিভিন্ন মূল্যমানের আয়োজন থাকে। এটা যন্ত্রের কোয়ালিটি এবং যিনি আ এই প্রসিডিউর গুলো করবেন তার দক্ষতা, অভিজ্ঞতা এগুলোর উপর নির্ভরশীল। আ তো সেই ক্ষেত্রে আমাদের ইনসাফ বারাকা হাসপাতালে তো আমাদের এখানে পরীক্ষা-নিরীক্ষা যথেষ্ট স্বল্প মূল্যে করা হয়। আমার ধারণা এটা সাধারণের আওতার মধ্যেই থাকবে। জি, আমরা আ নতুন করে আবারও নতুন সেটআপে ইনসাফ বারকা হাসপাতালে এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি অ্যা সংযুক্ত হয়েছে। স্যারের মাধ্যমেই আমরা আজকে ঘোষণাটি আমরা স্যার যেহেতু ইনসাফ বারকা হাসপাতালের প্রসঙ্গটা আনলেন।
হুম। আমরা আপনাদের সাথে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে ইনসাফ বারাকা হাসপাতালে আবার নতুন করে সম্পূর্ণ সমৃদ্ধ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আবার নতুন করে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি শুরু হয়েছে এবং যে মানুষটি দীর্ঘ সময় এই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি টার পিছনে কাজ করেছেন ডাক্তার মুসাব্বির আহমেদ খান, তাকে আমরা এই লাইভের অনুষ্ঠানের পক্ষ থেকে অবশ্যই স্বাগত জানাই। আপনাদেরকেও ধন্যবাদ। ইনসাফ বারাকা হাসপাতালের যারা ব্যবস্থাপনা সাথে জড়িত তাদের সকলকে ধন্যবাদ। তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই আ এই মেশিনটি আমাদের হাসপাতালে সংযোজন করা সম্ভব হয়েছে। এতে করে আমরা রোগীদেরকে আরো ভালোভাবে, আরো সুচারুভাবে সেবা প্রদান করতে সমর্থ হব এবং এই কৃতিত্বের দাবিদার ব্যবস্থাপনা থেকে শুরু করে এই হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সকলের। জি, স্যার অনেকেই বলে যে ইনসাফ বারাকা হাসপাতাল শুধু কিডনি চিকিৎসা করে। তো এখানে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি। স্যার আপনি যদি সবার উদ্দেশ্যে যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। এখানে কিডনি বিশেষায়িত হাসপাতাল এটা সত্য। এটা জনগণের মধ্যে কিডনি বিশেষায়িত হাসপাতাল হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। তবে সকল কিডনি রোগীরই তো আপনার শুধু কিডনির সমস্যা থাকে না। হুম, তাদের নিউরোলজি সমস্যা থাকে, তাদের কার্ডিয়াক সমস্যা থাকে, তাদের ডায়াবেটিক সমস্যা থাকে, তাদের প্রেশার থাকে, তাদের বিভিন্ন পেটের পীড়াও থাকতে পারে। তো সেই সব ক্ষেত্রে অ্যা একটি হাসপাতাল কিন্তু শুধুমাত্র একটি বিষয়ের হাসপাতাল হিসেবে রোগীর পরিপূর্ণ সেবা দিতে পারে না। তো সে কারণেই প্রত্যেকটা এ এ ডিসিপ্লিনের অ্যা 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 ডক্টর, চিকিৎসার ব্যবস্থা থাকা চিকিৎসক। বাঞ্ছনীয় এবং সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সেটার ব্যবস্থা করেছে এবং আমাদের এখানে আম লোকবল, জনবল এবং যন্ত্রপাতি যথেষ্ট আধুনিক এবং আমরা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা দিতে সমর্থ ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা স্যারের সূত্র ধরেই বলতে চাই যে ইনসাফ বারাকা হাসপাতাল এক ছাতার নিচে এখন সব চিকিৎসা। শুধু কিডনি নয়, এখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট প্র্যাকটিস রয়েছে। এখানে সব ধরনের চিকিৎসা এক কথায়। জি, শুধু নট অনলি ইউরোলজি। তো আমরা এই ইনসাফ বারাকা হাসপাতালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যারা এই পরীক্ষাটা সাধারণ মানুষের জন্য সুলভ করে দিয়েছেন। আর যে কনসালটেন্টরা আমাদের এই পরীক্ষাটা আ শুরু করেছেন বা সময় দিচ্ছেন, টেকনোলজিস্ট থেকে শুরু করে কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাই। স্যার আ প্রশ্ন এসেছে আমার হাতে প্রশ্ন যে আ ডাক্তার মুসাব্বির আহমেদ স্যারকে আমরা কোথায় পাবো? কোথায় স্যারকে আমরা তার চিকিৎসা কোথায় নিতে পারি? আপনি আমার এম এটা চেম্বার নম্বর কত? ২৩৪ নম্বর রুম, তাই না? ২৩৪ ইনসাফ ২০০ বারাকা। ইনসাফ পার্ক হাসপাতালের ২ নম্বর ভবনের ২৩৪ নম্বর রুমে আমি বসি। আপনি আমার চেম্বার শিডিউলে যেকোনো সময় এসে আমার সাথে দেখা করতে পারেন, পরামর্শ নিতে পারেন। আপনাদের সেবা করার সুযোগ পেলে আমি নিজে কৃতার্থ থাকব। আর স্যার তো সরকারি পর্যায়ে গ্যাস্ট্রো লিভার হাসপাতালে রয়েছেন। সেখানে স্যার চিকিৎসা সেবা দিচ্ছেন। আর বৈকালিক চেম্বার ইনসাফ বারাকা হাসপাতালে জি, সান্ধ্যকালীন জি, জি। আপনারা আসবেন। এই। তো স্যার দেশের মানুষের দিন, দিন বিশেষ করে যতগুলো রোগ আমরা বলি, বেশিরভাগই রোগী আসে খাবারের মাধ্যমে। স্যার এই বিষয়টা স্যার আপনি কিভাবে বলবেন? এটা তো আনফরচুনেট আমাদের খাবারের মানে তো একটা অসুবিধা আছেই। এছাড়াও জাতীয়ভাবে আমাদের ভাজাপোড়া জাতীয় খাবারের প্রতি একটা অন্য ধরনের আগ্রহ আছে। তো যেই কারণে আমাদের প্রচুর মানুষ আপনার আ আ পেটের পীড়া, পেটে জ্বালা-পোড়া, আ পেট ব্যথা, আ দীর্ঘমেয়াদী পাতলা পায়খানা এই সমস্ত রোগগুলোতে ভোগেন। এছাড়াও এম আমাদের খাবারে যে ভেজাল ইত্যাদি এগুলাও আপনার শুধু আ আমাদের লিভার, কিডনি ইত্যাদি আক্রান্ত হয়। তো সেই কারণে সবার প্রতি উপদেশ থাকবে সবাই যাতে খাবারের ব্যাপারে একটু সচেতন থাকেন। সবাই যাতে আমরা আ সঠিক জায়গা থেকে আম আ সঠিক ভালো মানের খাবার সংগ্রহ করে সেটা গ্রহণ করি। বাইরে যত্রতত্র আ খাবার গ্রহণ করা থেকে বিরত থাকি। সেক্ষেত্রে আমরা পেটের অনেক পীড়া থেকে মুক্ত থাকতে পারবো। স্যার দেশের মানুষকে সুস্থ রাখতে হলে স্বাস্থ্য সচেতন করতে হবে। অবশ্যই। কিন্তু স্যার স্বাস্থ্য সচেতন কিভাবে হবে স্যার? এটা আমরা কি কোনো গাইডলাইন আমাদের কাছে স্বাস্থ্য নাই? সচেতনতার একটা বড় অংশ তো এই যে আপনি যে আয়োজনগুলো করছেন এর মাধ্যমে রোগীদের সাথে সরাসরি আমরা কথা বলতে পারছি। যা করণীয় সে ব্যাপারে আমরা আলাপ করতে পারছি। রোগীদের যে সংশয়গুলো আছে সেগুলো দূর করার জন্য চেষ্টা করতে পারছি। এই সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আস্তে, আস্তে একটা জাতি বা জনপদ স্বাস্থ্যের ব্যাপারে আরো উৎসাহী হয়, অ্যাওয়ার হয়। তো
তো এই সবকিছুই অবদান রাখে মানুষের স্বাস্থ্যের মান উন্নয়নে। স্যার আমরা পেটের বিভিন্ন সমস্যা হলে আমরা ফার্মেসিতে কোনো ডাক্তারের কাছে না যাওয়ার আগে ফার্মেসিতে যাই। যাতে কিছু কমন ওষুধ কিনি। হুম, সাধারণত মুরুব্বিদের হুম, বা বয়োজ্যেষ্ঠদের হুম, পরামর্শক্রমে হুম, আমরা কিছু ওষুধ কমন ওষুধ কিনে খাই। হুম। এই ওষুধগুলো খাওয়ার পর আমাদের কি সমস্যা হয়? কে ডাক্তারের মানে ফার্মেসি থেকে নিজের উদ্যোগে ওষুধ কিনে খাওয়া? সাধারণভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া তো ওষুধ খাওয়া হওয়া ঠিক না। হ্যাঁ, কিছু ওষুধ আছে যেগুলা আমরা মেডিকেলের ভাষায় ওভার দ্য কাউন্টার ড্রাগ বলি। যেগুলা প্রেসক্রিপশন ছাড়াই আপনি বিভিন্ন ওষুধের ডিসপেন্সারি থেকে পেতে পারেন। সেইসব সাধারণ ওষুধ ছাড়া অন্যান্য ওষুধ সেগুলা ব্যবহার না করাই ভালো। এই যেমন আমাদের দেশে তো যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং আপনার বড়, বড় ওষুধ, ইভেন স্টেরয়েড জাতীয় ওষুধ, বড়, বড় ব্যথার ওষুধ, এগুলা খুব আ আ একদম কোনো নিয়ম নীতি ছাড়াই ব্যবহার হয়। প্রান্তিক পর্যায়ে আরো বেশি হয়। তো এগুলা রোগীর ক্ষতি করে। স্বল্পমেয়াদী ক্ষতি করে, দীর্ঘমেয়াদী ক্ষতি করে। তো সেই জটিলতাকে নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তখন আমাদেরকে ওগুলা ব্যবস্থা নিতে হয়। তো আমরা যখনই সুযোগ পাই আমরা তাদেরকে সচেতন করি যে একটা রোগীর জন্ডিস হলো, সে লোকাল ওঝার কাছে গেল, জন্ডিস ছেড়ে দিল। এটা ওটা বিভিন্ন অনেক সময় আয়ুর্বেদিক, হার্বাল ইত্যাদি বলে বিভিন্ন গাছ-বাকল এগুলো খাওয়ানো হয়। সেটাতে দেখা যায় লিভার আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। তখন পরিস্থিতি জটিল আকার ধারণ করে। তো সবার প্রতি পরামর্শ থাকবে যদি কোনো অসুখ থাকে আ যেকোনো নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিবেন। তিনি দরকার হলে আপনাকে বিশেষজ্ঞের কাছে রেফার করবেন। সেইভাবে যদি আমরা চিকিৎসা নেই তাহলে আমরা নিরাপদ থাকব। স্যার আমরা গ্যাসের মানুষ মাত্রায় গ্যাসের মানে রোগী। যেকোনো মানুষ গ্যাসের ওষুধ খান। তো স্যার এই গ্যাসের ওষুধ খেতে যেন মানুষের আ আ কি ক্ষতি হতে পারে বা এটা মাত্রাটা কি হতে পারে? কোন পর্যায়ে গেলে শরীরের জন্য না, ক্ষতি হতে এটা তো গ্যাসের ওষুধ তো দীর্ঘমেয়াদে খেলে বিভিন্ন ঝুঁকি আছে। গ্যাসের ওষুধ দীর্ঘমেয়াদে খেলে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে। গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেলে পেটের অ্যাসিড অতিরিক্ত মাত্রায় কমে যেতে পারে। পেটের অ্যাসিড যখন অতিরিক্ত মাত্রায় কমে যাবে সেক্ষেত্রে যে পেটের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত যে জীবাণুগুলো আছে, এই অ্যাসিডটা যে জীবাণুগুলো মেরে দেয় তারা বংশবৃদ্ধি করার সুযোগ পাবে। তো সেই সবগুলো মিলে আপনার নানা ধরনের জটিলতা তৈরি হয়। কারণ সবকিছুই তো একটা আল্লাহ তাআলা আমাদের পেটে যে অ্যাসিড দিয়েছেন তার তো একটা কাজ আছে। সেই জীবাণুগুলো মারা হোক, খাদ্য হজমে সাহায্য করা হোক, বিভিন্ন ভিটামিন, মিনারেল এগুলো শরীরে শোষণ করার জন্য অনেক ক্ষেত্রে অ্যাসিডের সহযোগিতা লাগে। যখন আমরা ওষুধের মাধ্যমে মাত্রাতিরিক্তভাবে সেটা কমিয়ে দিব, তখন অবশ্যই সেটা নানা ধরনের সমস্যা তৈরি করবে। গ্যাসের ওষুধ খাবেন, প্রয়োজন হলে খাবেন। তবে ডাক্তার যেভাবে বলবে সেভাবে খাবেন। এটাই হলো আমার পরামর্শ। স্যার আমরা গ্যাসের ওষুধ যখনই বলি বিভিন্ন ধরনের প্রাজল গ্রুপের ওষুধ দেখতে পাই। কোনটা এস মানে 20 বা হুম, বিভিন্ন এসমেপ্রাজল, ওমিপ্রাজল বা বিভিন্ন ধরনের। হুম, এ আসলে এখানে আমরা গ্যাসের ওষুধ খেয়ে দেখি একেক ফার্মেসি একেক ধরনের ওষুধ দিচ্ছে। হুম। আসলে কোনটা কি মাত্রার এটা যদি আপনি জেনেরিক বিষয়টা ব্যাখ্যা করে দিন যে কোন জিনিসটা আসলে খাওয়া প্রয়োজন? এগুলা মানে এগুলা ক্লাসিফাইড হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর নামে আমরা বলি। হ্যাঁ, এরা হচ্ছে প্রাজল গ্রুপের ওষুধ। এগুলা বিভিন্ন জেনারেশন বা বিভিন্ন আম আ আ কার্যকারিতার ওষুধ আছে। এর মধ্যে কিছু আছে খুব তড়িৎ কাজ করে। কিছু আছে যে একটু সময় লাগে তার কাজ করতে। কিছু আছে অবশ্যই খালি পেটে খেতে হয়। কিছু আছে ভরা পেটে খেলেও হয়। কিছু ওষুধ আছে যেগুলোর অন্য ওষুধের সাথে ইন্টারেকশন আছে। সেক্ষেত্রে আমরা হয়তো এইটা বাদ দিয়ে অন্য ওষুধ দেই। এই ধরনের কিছু জাজ বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। এটা রোগী ভেদে আমরা প্রয়োজন অনুযায়ী সেই ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকি। এই ফার্মেসিতে ডাক্তার ছাড়া যিনি ফার্মাসিস্ট বা যারা আছেন তারা ওই জিনিসগুলো অ্যাসেস না করতে পারার কারণে তাদের দেখা যায় যে যেটা প্রয়োজন সেটা দিতে পারেন না। তখন দেখা যায় যে রোগী কাঙ্ক্ষিত উপকারটি পায় না। তো সবার জন্য আখেরে সেই একই পরামর্শ যে ওষুধ সেবন করবেন। যদি দেখেন যে আপনার ওষুধে কাজ হচ্ছে না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। স্যার আমরা এই পেটের গ্যাস যেন কম হয়, পেটের যেন এই ভিতরে সমস্যা না হয় স্যার। এক্ষেত্রে কি করে কি করা প্রয়োজন আপনার পরামর্শগুলো?
আমাদের দেশে এটা খুব কমন সমস্যা। আমি আগেও বলেছি আমাদের খাদ্যাভ্যাসে ভাজা পোড়া এ এ এই এই ব্যাপারগুলো একটু বেশি আছে। এইটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে আপনার ওজন যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনার এই ধরনের গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি ধূমপায়ী হন, সেক্ষেত্রে আপনার এই গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধূমপান যদি করে থাকেন সেটা পরিহার করা ভালো। সেটা আপনার গ্যাসের সমস্যা অর্ধেক কমিয়ে দিতে পারে। এছাড়াও ডুবা তেলে ভাজা জিনিস, পেঁয়াজু হোক, সিঙ্গাড়া হোক, পুরি, সমুচা, ডুবা তেলে ভাজা জিনিস যেগুলো সেগুলো আমাদের পেটে অস্বস্তির জন্য দায়ী। তো সেগুলো যদি পরিহার করা যায় সেক্ষেত্রে আমরা বিশেষ করে পুরোনো তেলে ভাজা জিনিস খুবই ক্ষতিকারক। এই গ্যাসের জন্য ক্ষতিকারক, প্লাস আপনার এটা আমাদের ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরি করে, সেটাও আমাদের জন্য ক্ষতিকারক। এই জিনিসগুলো অ্যাভয়েড করলে আমরা স্বাস্থ্যগতভাবে ভালো থাকবো ইনশাআল্লাহ। স্যার আমরা খাওয়ার সময় অনেকে পানি খাই, তো অনেক সময় খাওয়ার সময় পানি খাই, আবার অনেক সময় খাওয়ার আগে খাই। অনেকে পরামর্শ দেন যে খাওয়ার পরে পানি খাওয়া ভালো অথবা আগে খাওয়া ভালো। আবার অনেকে আছে যে খাবার খাচ্ছে পানি খাচ্ছে। স্যার কোন টাইমে আসলে পানি খাওয়ার সঠিক পানি টাইম? প্রয়োজন মতো আপনি খেতে পারেন। তবে পরামর্শ হচ্ছে খাবার সাথে, সাথে ভরপেট পানি না খাওয়া ভালো। পানি যদি খেতে হয় আপনি ১ চুমুক খেলেন। তারপরে যদি পরিপূর্ণ পানি খেতে হয় আপনি ০.৫ ঘন্টা ১ ঘন্টা পরে আপনার প্রয়োজন মতো পানি খেলেন। এটাই ভালো। জি। স্যার আমরা একদম শেষের দিকে অনুষ্ঠানে এসেছি স্যার। ইনসাফ বারেকা হাসপাতাল স্বাস্থ্য কথা। স্বাস্থ্য সচেতন করার জন্য আমাদের এই সোশ্যাল মিডিয়া ভিত্তিক এই আয়োজন। আমরা মানুষকে রোগ সম্পর্কে বলি, চিকিৎসা সম্পর্কে বলি, কনসালটেন্ট পরামর্শ আমরা পেয়ে থাকি। স্যার আপনি ৭৩তম পর্বে এসেছেন। ২০০১ সালে শুরু হয়েছিল আমাদের অনুষ্ঠান। তো স্যার প্রায় ৫ বছর আমাদের অনুষ্ঠান চলছে। মাশাআল্লাহ। বিভিন্ন ভাবেই বিরতিতে হয়তো কমার বেশি। স্যার আমাদের এই ছোট্ট আয়োজন সম্পর্কে স্যার আপনার মূল্যায়ন? আমি খুবই খুশি যে আপনাদের অনুষ্ঠানে আমি আসতে পেরেছি এবং জনগণের সাথে যুক্ত হয়ে, সাধারণ মানুষ, রোগীদের সাথে যুক্ত হয়ে তাদেরকে যতটুকু সম্ভব ব্যবহার করা যায় আপনার সুযোগে সেটা সম্ভব হলো। সেই একটা ভালো সুযোগ। আপনাদের সবাইকে এই আয়োজনের জন্য ধন্যবাদ। ইনসাফ বারাকা হাসপাতালকেও এই ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ এবং আশা রাখবো এই ধরনের উদ্যোগ সামনে জারি থাকবে। স্যার দেশের মানুষের জন্য কি বলতে চান? আমরা একদম কনক্লুশন যদি কিছু আপনি বলতে চান। পেটের যেকোনো সমস্যার ক্ষেত্রে লিভার, প্যানক্রিয়াস, খাদ্যনালী, কোলন, আ এই 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 যেকোনো সমস্যার ক্ষেত্রে বাংলাদেশে বিশ্বের সর্বাধুনিক এবং সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা এখন এভেইলেবল আছে। আ আমাদের রোগীরা কোনো প্রয়োজন ছাড়াই অনেক ক্ষেত্রে বিদেশমুখী হন। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমাদের দেশে যথেষ্ট উন্নত মানের চিকিৎসা এভেইলেবল আছে। আপনারা আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন এবং আশা করি আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ তাআলা। জি ধন্যবাদ। আমরা এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আজকের আমরা বিষয় দিয়েছিলাম গ্যাস্ট্রেন্টোলজি অ্যা এর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা মানুষের শরীরের যে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি। তো এই বিষয়ে কথা বলছিলেন বাংলাদেশের খ্যাতিমান একজন চিকিৎসক, যিনি পরিপাকতন্ত্র গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা গ্যাস্ট্রো-লিভার বিষয় নিয়ে স্যার কাজ করেন। তো স্যার আপনাকে আমরা ধন্যবাদ জানাই। পরবর্তীতে কোনো একটা অনুষ্ঠানে আবার আমরা পাবো। আজকে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যকতা অনুষ্ঠানে আমরা স্যারকে বিদায় দিতে চাই। পরবর্তীতে আমরা সপ্তাহের কোনো একদিন আবারও আপনাদেরকে এই অনুষ্ঠানে যুক্ত করব। স্যারকেও হয়তো কোনো একটা বিষয়ে আবার আমরা আমাদের করব। আজকে শুরু হলো অনুষ্ঠান। তো আমরা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকুন। সেবা নিন, সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ করুন। আসসালামু আলাইকুম।